হ্যালো এভরিওয়ান। তো শেষ পর্যন্ত আমরা ট্রেনে টিকিট পেলাম না। তো কুম্ভ স্নানের জন্য প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা আমরা বাসে করেই শুরু করলাম। কোনো পথ ছিল না, তো শেষ পর্যন্ত আর কি করার, যেতে যখন হবেই। তো শাহী স্নানের যে ডেটগুলো ছিল, যেগুলো ধরুন ওই 13 জানুয়ারি, 14 জানুয়ারি, 29 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি, এই যে ডেটগুলোতে ভিড় সব থেকে বেশি হয়, ওই জন্য ওই ডেটগুলোকে বাদ দিয়ে আমরা 4 ফেব্রুয়ারি 2025 কুম্ভ স্নানের উদ্দেশ্যে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বা করব, এখনও পর্যন্ত শুরু করিনি। তো আমাদের বাসকে পুরোপুরি রেডি করা হচ্ছে। আমাদের বাস এই স্ট্যান্ড থেকেই বের হবে। তো দেখুন, আমি এই সমস্ত আপডেট পরপর দেবো যে কীভাবে কী করে যাচ্ছে, কোথায় কোথায় কী হল্ট করছে, সব সম্পর্কে আমি আপনাদের আপডেট দেবো। তো আপনি দেখুন, এই যে সমস্ত জলের ব্যারেল এগুলো সব নিয়ে নেওয়া হচ্ছে, এবং পিছনের দিকে সমস্ত খাবার এবং গ্যাস সিলিন্ডার, ওভেন, গ্রসারি সবই কিছু কিন্তু এখান থেকে আমরা তুলে নিচ্ছি, এবং এখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করব। তো জার্নি শুরু করে আমাদের এই জায়গাতে হল্ট করা হলো সন্ধ্যার দিকে এই জায়গাতে হল্ট করে এখানে রান্না খাওয়ার ব্যবস্থা করা হলো। এই জায়গাটা আপনার রানীপাথর বলে যে জায়গাটা আছে, এই রানীপাথরে 6:30টার সময় আমাদের বাস দাঁড়ালো, এবং এখানে যে যুগান্তর রেস্টুরেন্ট, সেই যুগান্তর রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমরা রাত 10টার দিকে রওনা দিলাম। এবার রাত 10টার দিকে রওনা দেওয়ার পরে আমরা দেখুন, এই যে ঝাড়খণ্ডের যে বর্ডার ট্যাক্স অফিস, সেই ট্যাক্স অফিসে আপনার আমরা ট্যাক্স কাটার জন্য এখানে দাঁড়িয়েছে বাস। এবার এখানে ট্যাক্স কাটার পরে আমরা ক্রস করব, আবার বাসের জার্নি শুরু করব। এই জায়গাতে ট্যাক্সে যেহেতু লাইন ছিল, তাই এই জায়গাতে ট্যাক্সের কাটার জন্য কিছুক্ষণ ধরে বাস দাঁড়ালো, এবং এই যে দেখুন এখানে ট্যাক্সের অফিস, এখানে ট্যাক্স কাটা হচ্ছে, এবং এখানে ট্যাক্স কাটার পরে আমরা আবার শুরু করব আমাদের জার্নি। এখন আমরা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে আছি। ঝাড়খণ্ডের মধ্য থেকে আমরা এরপরে ঢুকবো বিহার। বিহারে ঢোকার পর তারপর আমাদের হবে উত্তরপ্রদেশ। এরপর দেখুন আবার এই জায়গাতে এসে দাঁড়ালো। এই জায়গাটা হচ্ছে আপনার স্নান খাওয়ার জন্য। এই জায়গাতে আমাদের দাঁড়াতে হলো। এই জায়গাটার আপনার ট্যাক্স অফিসের পরের স্টপেজ নাইট জার্নির জন্য 8:20 AM। এখানে ব্রেকফাস্ট হওয়ার জন্য বেলারি হোটেল সাহারা, ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে বেলারি। এবং এটার পরে আমরা সরাসরি চলে এলাম বেনারস ঘাট। হ্যাঁ, তো বেনারস ঘাটে আমরা পৌঁছালাম মোটামুটি দুপুর 2টোর দিকে। তো এই দেখুন দুপুর 2টোতে এই জায়গাটার নাম হচ্ছে মারমা ঘাট। এই মারমা ঘাটে আমাদেরকে আপনার নামিয়ে দিল। এখানে আমরা স্নান করলাম, খাওয়া দাওয়ার পরে আমাদেরকে যেতে হবে আপনার আরতির উদ্দেশ্যে। তো আরতির জন্য দেখুন দুটো রুট আছে, একটা হচ্ছে ওয়াটারওয়ে, আর একটা হচ্ছে আপনার সড়ক পথ। কিন্তু দুটো পথেরই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, আমি আপনাদের বলে রাখি। দেখুন আমাদের বেরোতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেল স্নান খাওয়ার পরে। তো আপনার আরতি শুরু হয় 6টা থেকে, অর্থাৎ মার্চ থেকে আপনার ওই অক্টোবর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত হয় আপনার 6টা থেকে, আর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয় আপনার 7টা থেকে। তো 6টা থেকে যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, তো 6টা থেকে জার্নি শুরুর জন্য আমাদেরকে আগে থেকে গিয়ে দাঁড়াতে হবে। তো আমরা ওয়াটারওয়েতে না গিয়ে দেখুন সড়ক পথে টোটোতে করে চলে এলাম আশিঘাট। এই আশিঘাট এবং কাশী বিশ্বনাথ মন্দির দু জায়গাতেই আপনার আরতি ভালো হয়ে থাকে, কিন্তু আমরা আশিঘাটটা যেহেতু সামনে, তাই আশিঘাটে এলাম, এবং আশিঘাটে আমরা দেখুন খুব তাড়াতাড়ি চলে এসেছি 4টে সাড়ে 4টের মধ্যে আরতিটা খুব সুন্দরভাবে সামনে থেকে দেখার জন্য। দেখুন জলপথে যদি আপনারা আসেন, তো জলপথে অসুবিধা এবং সুবিধা দুটোই আছে। সুবিধা হচ্ছে যে আপনাকে হাঁটতে হবে না, আপনাকে সরাসরি ঘাটে নিয়ে গিয়ে আপনাকে আরতির জন্য বা আরও অন্যান্য কিছু দেখার জন্য রেডি করবে। কিন্তু অসুবিধাটা হলো যে ওটা কিন্তু 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, অতএব আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দর্শন করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একই সঙ্গে কীভাবে আরতি এবং কাশী বিশ্বনাথ মন্দির, যে দুটো বেনারসের বিখ্যাত আপনার ইভেন্ট, সেইগুলো দর্শন করবেন। তো দেখুন সর্বপ্রথম আমরা চলে এলাম এই আশিঘাটের দিকে, যার দূরত্ব মারমাঘাট থেকে 5 থেকে 6 কিলোমিটার। আমাদের সড়ক পথে বা টোটোতে ভাড়া নিল 50 টাকা, আর জলপথে অর্থাৎ নৌকাতে আমাদের 180 টাকাতে আপ ডাউন এরকম কথা হয়েছিল। তো যাই হোক, সেটা আমাদেরকে শেষ পর্যন্ত ক্যান্সেল করে দিতে হলো, এবং আমরা
টোটোতে করে চলে এলাম আশিঘাট এবং এসে এখানে দেখুন বসে আছি। এখন দেখতে খুব সুন্দর লাগছে, একদিকে নৌকার আনাগোনা আর এই বেনারসের ঘাটে এই যে আলোর যে সমাগম। এখানে এই দেখুন এই স্টেজের উপরে দাঁড়িয়েই কিন্তু আপনার আরতি করা হবে। তো আরতিটা খুব ভালো করে উপভোগ করুন, তার কারণ বেনারসে দেখার জিনিস বলতে এই আরতিটাই, এবং এই আরতিটা এবং কাশী বিশ্বনাথ মন্দির, এবং এই আরতিটা যদি আপনি ঠিকমতো উপভোগ করতে না পারেন তাহলে কিন্তু একটা ভালো জিনিস মিস করবেন। যুগের পর যুগ ধরে, বংশের পর বংশ ধরে কীভাবে যে এত সুন্দর, এত ভালো এবং এত একটা আড়ম্বরপূর্ণ একটা ভালো জিনিস কীভাবে যে ধরে রেখেছে, এটাই কিন্তু একটা আশ্চর্যের বিষয়। তো দেখুন সব লোকারণ্য হয়ে গেল। আমরা যখন প্রথম এসেছিলাম তখন আমরা খালি ছিল। তো আরতি দেখার পরে আমরা গঙ্গার বক্ষে এই দেখুন প্রদীপ ভাসিয়ে এবং জলপথে চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির। আপনারা যদি সড়ক পথে যান তাহলে কিন্তু অনেক দূর, এবং কাশী বিশ্বনাথ মন্দির সড়ক পথে যেতে গেলে আপনাকে গোদালিয়া মোড় পর্যন্ত গাড়িতে পৌঁছে দেবে, এবং তারপর থেকে আপনাকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার হাঁটতে হবে। তো সেই ঝামেলা না নিয়ে আমরা এখানে প্রদীপ বিসর্জনের পরে ওই আশিঘাট থেকে দেখুন বোটে করে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দির। আপনারা কিন্তু এটাই করবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো দেখুন এখানে যখন বোটে উঠবেন তখন আমি কিন্তু একটা বোকামি করে ফেলেছি। ওরা আপ অ্যান্ড ডাউনের ভাড়া নিয়ে নিয়েছে, আপনারা কিন্তু সেটা করবেন না। শুধুমাত্র আপেরই ভাড়া দেবেন 50 টাকা। আমি যেহেতু দিয়ে ফেলেছিলাম, আমি আর কিছু করতে পারিনি, এবং গিয়ার পরে সঙ্গে সঙ্গে বলছে আপনাকে এখনই ফিরতে হবে। আমি কিন্তু কিছুক্ষণও দাঁড়াতে পারবো না। তো এটা কিন্তু ঠিক নয়, কারণ আমরা দেখতে গেছি, আমাদেরকে এটা কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে আমাদের টাকা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, দেখুন যাওয়ার পথে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাবেন। একদিকে আপনার মণিকর্ণিকা ঘাট, তারপরে আপনার হর্ষবর্ধন ঘাট, এই সমস্তগুলো আপনারা যাওয়ার পথেই এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে দেখার পরে আপনারা পৌঁছে যাবেন ধীরে ধীরে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ঘাট, সেই কাশী বিশ্বনাথ ঘাটের ওখানে। তো দেখুন এখানে কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের কয়েকটা কথা আমি বলে রাখি। যে আপনার সতীর সতীর দেহত্যাগের পর সতীর দেহ কাঁধে নিয়ে শিব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে লাগলেন। বিষ্ণু তখন তার রাগ প্রশমনের জন্য বিষ্ণু তার চক্র দিয়ে সতীর সেই দেহকে 51টি ভাগে ভাগ করলেন, এবং সেই 51টি খণ্ড বিভিন্ন স্থানে পড়ে 51টি সতীপীঠ তৈরি হয়। তারপর সেই সতীহীন শিব এই বেনারস ঘাট থেকে সরাসরি বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করেন। অর্থাৎ আমরা যে ঘাটে দেখুন ধীরে ধীরে প্রবেশ করছি, এই ঘাট দিয়েই কিন্তু শিব সতীহীন অবস্থায় এই মন্দিরে প্রবেশ করেন। এই কাশীশ্বর মহাদেব তখন থেকেই এই মন্দিরে অধিষ্ঠান করছেন, ঠিক আছে। আর এই বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি কতগুলো মন্দির আছে, যেমন অন্নপূর্ণা মন্দির, কালভৈরবী মন্দির, এগুলো কিন্তু আছে, আপনারা এগুলো দেখে নিতে পারবেন। তো দেখুন এই যে আমরা ঘাটে চলে এসেছি, এই ঘাট থেকে সরাসরি আমরা পৌঁছে যাব মন্দিরের দিকে। এবং দেখুন এখনও পর্যন্ত আরতি যেহেতু এই সবে শেষ হয়েছে, তাই এই ভিড় কিন্তু খুব একটা নেই, এবং আমরা খুব তাড়াতাড়ির মধ্যে ঢুকে যেতে পারবো। তো দেখুন মন্দিরের বাইরে আপনাদেরকে জুতো, ফোন, ব্যাগ এগুলো কিন্তু আগেই জমা করতে হবে। আপনারা সুবিধা মতো জায়গাতে ওগুলো জমা করবেন, বা কেউ একজনকে দাঁড় করিয়ে দিয়ে আপনারা ভিতরে গেলেন, তারপরে সুবিধা মতো তাকে ডেকে নিলেন, এরকম করলেও হয়। আমরা কিন্তু সেটাই করেছিলাম। তো দেখুন এইভাবে আমরা ধীরে ধীরে এই দেখুন এই ঘাট দিয়েই কিন্তু দেবাদিদেব শিব এই মন্দিরে প্রবেশ করে অধিষ্ঠান করছেন। এবং দেখুন একটা দীর্ঘ লাইন, যেহেতু কুম্ভের সময়, তাই এখন কিন্তু মহাকুম্ভের সময়, এখন কিন্তু লাইন কিন্তু সব জায়গাতেই দীর্ঘ। আপনাদের লাইনেই কিন্তু সময় চলে যাবে। যারা দিনের বেলায় এসেছে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়েছে, কিন্তু আমরা যে সময়টাতে এসেছি এই সময় কিন্তু খুব একটা বেশি লাইন নেই, এবং সময় প্রায় হয়ে গেছে আপনার 8টার কাছাকাছি, 8টাই বলতে পারেন। এবং আমরা এখানে যতক্ষণ ইচ্ছা দেখার পরে আমাদেরকে কিন্তু সড়ক পথে ফিরতে হবে, তখন কিন্তু আর লঞ্চ পরিষেবা চালু থাকবে না, ঠিক আছে। তো দেখুন আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি, এবং ভিতরের দিকে যাওয়ার পরে আমি আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলে রাখি। যে আপনার এই মন্দিরটি গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত, বুঝতে পেরেছেন তো। অর্থাৎ আমরা যে তীরটাতে দিয়ে মানে কাশী বিশ্বনাথ মন্দিরে উঠছি, এটা কিন্তু হচ্ছে গঙ্গার পশ্চিম তীর। 1780 সালে ইন্দোরের মহারানী এই মন্দিরটিকে কিন্তু নির্মাণ করেন, হ্যাঁ। এবং 1835 সালে পাঞ্জাবের সম্রাট রঞ্জিত সিং এই মন্দিরের চূড়াটিকে কিন্তু 1000 কেজি সোনা দিয়ে মুড়ে ফেলেন। আমি দেখুন ভিতরের দিকে গিয়ে কিছুটা যাওয়ার পরে আমি আপনাদের মন্দিরের চূড়াটা দেখাবো, যে সোনালি রঙের একটা উপরে একটা মানে কভার আছে। ওই সোনাটা হচ্ছে প্রায় 1000 কেজি সোনা আছে, এবং এটা ওই পাঞ্জাবের সম্রাট রঞ্জিত সিংই কিন্তু এই চূড়াটিকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন। এবার দেখুন আমরা ভিতরের দিকে এসেছি, এবং ভিতরের দিকে এসে এই যে মন্দির প্রাঙ্গণের ভিতরের অংশটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও ভিতরে আপনার ক্যামেরা নিয়ে যাওয়া খুব একটা অ্যালাউ নেই, কিন্তু যাই হোক
আমি একটা স্পেশাল ইয়ে করে এখানে এসেছিলাম। তো এখানে দেখুন এই ভিতরের অংশটুকু আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা পুজো দিতে পারেন। আর টয়লেটের মন্দিরের ভিতরে আপনার সমস্ত কিছুর ব্যবস্থা আছে, সে টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, আপনার সব কিছু, এবং টোটাল 3টে গেট আছে। আপনারা চেষ্টা করবেন 2 নম্বর গেট দিয়ে ভিতরে যেতে, তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং ভিড়টা কম হবে। এই দেখুন এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন সোনালী রঙের, ওই চূড়াটারই কথা বলা হয়েছে। ওই চূড়াটাই কিন্তু সোনা দিয়ে নির্মিত, যেটা পাঞ্জাবের সম্রাট সোনা দিয়ে 1000 কেজি সোনা দিয়ে ওটাকে মুড়ে ফেলেন। ঠিক আছে? তো দেখুন এই মন্দির দেখার পর আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এবং বেরিয়ে আমাদেরকে ধরুন আবার সেই মারমাঘাটের দিকে এগোতে হবে। তো আমরা খুব একটা বেশি দেরি করলাম না, খুব তাড়াতাড়ির মধ্যে যেটুকু দেখার, এই দেখুন মন্দিরের সিংহ অংশটুকু, এবং ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরোতে যাচ্ছি। এবং এখানে আপনার পাতাল মন্দির, অর্থাৎ পাতালের শিবের একটা লিঙ্গ আছে, সেটাও আমি আপনাদের দেখাবো, সেটাও সোনা দ্বারা আবৃত। এই দেখুন মন্দিরের গভীর অংশ, এবং এর পাশেই আপনার একটা আপনার যে মন্দিরগুলো আছে, অর্থাৎ অন্নপূর্ণা মন্দির, সেই সমস্ত মন্দিরগুলো আমাদের এখন আর দেখা যাবে না। আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু দেখতে সুবিধা হবে। কিন্তু আমরা এই মন্দির দেখার পরই কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো দেখুন ধীরে ধীরে আমি যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি, এবং এখান থেকে বেরিয়ে আমরা যাব আপনার গোদালিয়া মোড়, যেটা প্রায় এখান থেকে 4 কিলোমিটার। এটাই কিন্তু প্যাথেটিক যে এই 4 কিলোমিটার দূরত্বে কিন্তু আপনি কোনো কিছু ভেহিকেলস বা যানবাহন পাবেন না। তো বাচ্চা বয়স্ক মানুষদের নিয়ে এটা কিন্তু খুবই অসুবিধার বিষয়। কিন্তু যাই হোক এসেছি, আমার সঙ্গে বাচ্চাও আছে। তো এটাকে যেহেতু আমাদেরকে পার করতে হবে, তাই মনকে শক্ত করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখুন এই যে এইখানে আমি আপনাকে বলছিলাম, দেখুন পাতালের মধ্যে এই দেখুন শিবের লিঙ্গ, এখানে কিন্তু পুজো করা হয়, এবং এই উপরে যে সোনালী রঙের যে অংশটা দেখছেন, এটা কিন্তু সোনারই তৈরি। ঠিক আছে? এবার দেখুন এখান থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ছি। এই ভিতরের দিক থেকে আমাদের যে এক্সিট গেট, সেই এক্সিট গেটের দিকে বেরিয়ে পড়লাম। মন্দির সবথেকে প্রাচীন একটা মন্দির এটা, আপনার বেনারস পৃথিবীর এক প্রাচীনতম প্রাণের শহর হচ্ছে আপনার এই বেনারসের এই বেনারস। এবং এখানকার যে গুরুত্বপূর্ণ আকর্ষণ সেটা হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দির। এই কাশী বিশ্বনাথ মন্দির আমাদের দেখা হলো। এখানেও আপনার দেখুন এই যে আপনার মন্দির চত্বরের অংশবিশেষ, এবং এখানে এখনও পর্যন্ত প্রচুর লাইন আপনার পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এই লাইন ঠেলে আপনার ভিতরে যাওয়া মানে সারাটা দিন আপনাকে থাকতে হবে এখানে। আপনার রাতে যদি লজ ভাড়া করে থাকেন, তাহলে সারাদিন লাইনে থেকে আপনারা পুজো দিতে পারেন। তাছাড়া কিন্তু এটা সম্ভব নয়, অর্থাৎ 2-5 ঘন্টার মধ্যে কিন্তু এখানে পুজো দেওয়া বা ভেতরে গিয়ে দর্শন করাটা কিন্তু অসম্ভব ব্যাপার। তো যতটুকু আমরা পাওয়া গেল বা করলাম, যে ততটুকু আমরা করলাম। এরপরে কিন্তু আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে যেতে হবে গঙ্গার ঘাট দিয়ে। এবার দেখুন এখান থেকে কিন্তু ওই রাস্তার দিকে, অর্থাৎ গোদালিয়া মোড়ের দিকে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব একটা সহজ তা নয়। তার কারণ হচ্ছে গঙ্গার পাড় দিয়ে কিছুটা আপনাকে যেতে হবে, এবং সেখানে একটা লাইট পোস্টের কাছ থেকে আপনাকে ডান দিয়ে ঘুরে আপনাকে যেতে হবে। দেখুন আর একটা কথা বলে রাখি, যখনই আপনারা মন্দিরের এই গঙ্গার ঘাট দিয়ে ওই গোদালিয়া মোড়ের দিকে যাবেন, সবসময় আপনাকে রাইট সাইডে টার্ন নিতে হবে, অলওয়েজ রাইট টার্ন। ঠিক আছে? লেফট টার্নের কোনো গল্প নেই, আপনাকে রাইট টার্ন নিয়ে কিন্তু ওই মোড় পর্যন্ত যেতে হবে। আপনি মন্দির থেকে যখনই গঙ্গার ঘাটে যাচ্ছেন, তখনও আপনাকে রাইট টার্ন নিতে হবে, এবং গঙ্গার ঘাটের গা দিয়ে সরাসরি যেতে যেতে আবার যখন যেখানে সিঁড়ি পাবেন, সেখানেও রাইট টার্ন নিয়ে আপনাকে উপরের দিকে উঠতে হবে, এবং উপরে উঠেও আপনাকে রাইট টার্ন নিয়ে গোদালিয়া মোড়ের দিকে যেতে হবে। তো দেখুন যাই হোক আমি আপনাদের বলে রাখছি, আমরা এবারে এই এক্সিট পয়েন্ট দিয়ে বাইরের দিকে বেরোচ্ছি, এবং বাইরের দিকে বেরিয়ে আমরা দেখুন এই যে বিভিন্ন লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে। এত বেশি ভিড় আছে যে কোনো কিছুই আপনি পরিকল্পনা মাফিক করতে পারবেন বলে আমার মনে হয় না। তো যেটুকু পাবেন সেটুকু ভাগ্যের ব্যাপার, কেননা এই সময়টাতে বিভিন্ন জায়গায় লেজার শো, বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু উপস্থাপন করা হচ্ছে। আর যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই খুবই ভালো লাগছে। আমরা যেহেতু কুম্ভ মেলার উদ্দেশ্যে এসেছি, এটা হচ্ছে আমরা আমাদের জার্নি শুরু করেছি 4 তারিখে, এবং আজকে আপনার হচ্ছে 5 তারিখ। 5 তারিখে আমরা বেনারস ঘাট থেকে আমরা এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের প্রয়াগরাজ, অর্থাৎ কুম্ভের দিকে। তো দেখুন আমরা এই এক্সিট গেটের কাছাকাছি চলে এসেছি। এই এক্সিট গেট থেকে দেখুন এই যে গঙ্গার পাড়ে আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, সেখানে আবার চলে এলাম। আমাদের জুতো বাইরে খুলে রাখা আছে, সেই জায়গাতে গিয়ে আমাদেরকে জুতো পরে নিতে হবে, এবং জুতো পরে আমরা কিন্তু চলে যাব আমাদের বাস রুট ধরার জন্য, অর্থাৎ যেখান থেকে বাস পাবো সেই দিকে
গোধুলিয়া মোড়ের দিকে। তো দেখুন এই গোধুলিয়া মোড় যেটা আছে সেটা কিন্তু সবথেকে ফেমাস বেনারসের একটা জায়গা। আপনি দেখতে পাচ্ছেন জলাশয় কিন্তু কোনো রকম কোনো আর যান পরিবহন নেই। আমরা যে সময় এসেছি সেই সময় ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি যদি ধরুন এইগুলো দেখে পরে জলপথ দিয়ে যাওয়ার কথা ভাবতেন তাহলে কিন্তু সেটা হতো না। অতএব এটা একটা খারাপ দিক। আর ভালো দিক এটাই যে আপনাকে হাঁটতে হবে না, সরাসরি কিন্তু আপনারা এখানে এসে পৌঁছে যাবেন। তো দিনের বেলাতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সুবিধা আছে যে এই জলপথ ধরে আপনার সরাসরি, ধরুন আমরা মারবাঘাট থেকে এসেছি, মারবাঘাটে গিয়ে আপনাকে লাগিয়ে দিল, কিন্তু সেটা ক্ষেত্রে আপনার একটা দুটো থাকলে কিন্তু হবে না। তার কারণ ওদের বোটটাকে পুরো রিজার্ভ করার মতো একটা প্যাসেঞ্জার সংখ্যাটা কিন্তু আপনাকে পরিপূরণ করতে হবে, নাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ টাকা তারা চার্জ করে। বুঝতে পেরেছেন তো? তো যাই হোক, এই সমস্ত সুবিধা অসুবিধাগুলো আছে। আর যদি আপনি সরাসরি ওই ঘাটে না পান তো ফাঁকা আছে এমন কোনো ঘাট, যেমন ধরুন বিষ্ণু মন্দির থেকে আপনার চলে গেলেন আপনার আশিঘাট থেকে আপনারা চলে গেলেন, এরকমভাবেও কিন্তু আপনারা যেতে পারেন। তো দেখুন এই যে মন্দিরের যে চূড়াটা, সেটা এই যে চূড়াটা, এই দেখুন জুম করে দেখাচ্ছি, এই চূড়াটার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছেন তো? কাশী বিশ্বনাথ মন্দিরের যে চূড়াটা, এটা পুরোপুরি সোনার দ্বারা আবৃত। 1000 কেজি সোনা। পাঞ্জাবের সম্রাট সুখবিন্দর সিংই কিন্তু এটিকে সোনা দ্বারা আবৃত করেছিলেন। তো আমরা ধীরে ধীরে লাইন দিয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম এবং মন্দিরের ভিতরে ঠাকুরকে দর্শন করার পরে আমরা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে এলাম। এবার দেখুন এই যে মোড়টা আছে, এই মোড়টা থেকে এই যে লাইট পোস্টটা দেখলেন, এই লাইট পোস্টটা থেকে ডান দিকে আপনাকে যেতে হবে গোধুলিয়া মোড়ের উদ্দেশ্যে। তো দেখুন আমরা ঠিক একই রকম ডান দিকে প্রথমে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে এলাম, নিয়ে সোজা বেরিয়ে এসে আবার এই যে লাইট পোস্টটা আছে, এই লাইট পোস্ট থেকে ডান দিকে এরকম করে উপরের দিকে উঠে গেলাম। হয়েছে? এবার উপরের দিকে উঠে যাওয়ার পরে আমরা দেখুন এই জায়গাতে চলে এসেছি, এখান থেকেও ডান দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে প্রচুর ঘন্টা বাজছে, এখানে এই মন্দিরে পুজো হচ্ছে। আমরা এবার এরকম করে সোজা যেতে যেতে আপনারা সোজা পৌঁছে যাবেন আপনার একটা চৌমাথা, অর্থাৎ 4টে রাস্তা এসে যুক্ত হচ্ছে, যেটিকে বলছে আপনার গোধুলিয়া মোড়। এই দেখুন গোধুলিয়া মোড় থেকে আমরা সরাসরি অটো ধরলাম। 600 টাকা আপনার অটোটা রিজার্ভ করতে হলো। আমরা দুটো ফ্যামিলি ছিলাম, তাই প্রত্যেকটা ফ্যামিলি 300 টাকা করে দিয়ে আমরা অটো রিজার্ভ করলাম এবং অটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম দেখুন আমাদের মারমাঘাট, যেখান থেকে আমাদের বাস আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো দেখুন এই যে বাসে আপনার আমরা উঠে পড়লাম। এরপর আমাদের জার্নি শুরু হবে এবং দেখুন আমরা জার্নি শুরু করে মোটামুটি ভোর 5টার দিকে পৌঁছে গেলাম আমাদের কানহাইয়া পার্কিং, উত্তরপ্রদেশ। অর্থাৎ আমাদের যে ঘাটে স্নান করার জন্য, কুম্ভ স্নানের জন্য আমরা এসেছি, এই ঘাটে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই কানহাইয়া পার্কিংয়ে ভোর 5টার দিকে আমাদেরকে নামিয়ে দিল। আজকের ডেট হচ্ছে আপনার 6 ফেব্রুয়ারি। ঠিক আছে, 6 ফেব্রুয়ারি। এবং এখান থেকে দেখুন পায়খানার জন্য মেল ফিমেল যে অস্থায়ী বাথরুমগুলো করা হয়েছে, সেগুলোতে কিন্তু আপনার জলের ব্যবস্থা বাইরে আছে। অতএব আপনারা বোতল নিয়ে যাবেন এবং বাথরুমটাকে ব্যবহার তবেই করতে পারবেন। তো এখান থেকে আপনার কুম্ভে যাওয়ার জন্য আমরা দেখুন ছোট গাড়ি ভাড়া করলাম। 100 টাকা জন প্রতি, 10 জন আপনার এখানে আঁটবে, অর্থাৎ 1000 টাকা। দূরত্ব বলছে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, অর্থাৎ ঘাট থেকে 500 মিটার দূরে। ঠিক আছে, অতএব আমরা এই ছোটো গাড়ি ভাড়া করে নিলাম এবং ছোটো গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেলাম ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখুন এই জায়গাতে আমাদেরকে এসে নামিয়ে দিল পুলিশ চৌকি। আর এইখান থেকে কিন্তু খুবই সামনে, মোটামুটি 20 থেকে 25 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব ঘাটের কাছে। ঠিক আছে, তো দেখুন আমরা এখানে হাঁটতে শুরু করছি এবং হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম। এই যে দেখুন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব আমাদের যে মেন কাজ কুম্ভ স্নান, সেই কুম্ভ স্নানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 25 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই কুম্ভ মেলাটি বিস্তৃত এবং এটা গঙ্গা নদীর চরে অবস্থিত এবং এখানে প্রায় 30টি সেক্টর আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে 6 নাম্বার, 9 নাম্বার বা 22 নাম্বার সেক্টরে ঢুকে স্নান করতে, কারণ ওইগুলোতে আপনার প্রয়াগটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আর আমরা আকবর ফোর্ট এবং হনুমান মন্দিরে যে পুজো দেব, তার জন্য কিন্তু আমাদেরকে 9 নম্বর সেক্টর দিয়ে প্রবেশ করতে হবে। 3 নম্বর সেক্টর দিয়ে গেলে সবথেকে ভালো হয়, কিন্তু 3 নম্বর সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে। তো দেখুন এই মোড়টাতে নেমে পড়ে আমাদেরকে ডান দিকের রাস্তাতে যেতে হবে। প্রথমেই যেটা আছে সেটা আছে আপনার 30 নম্বর সেক্টর। এবারে আমাদেরকে একটা একটা করে সেক্টর এগিয়ে যেতে হবে। তবে আপনাদের বলে রাখি, এই সেক্টরগুলো কিন্তু কোনোটাই মানে সুবিন্যস্ত নয়, অর্থাৎ 30-এর পরে 29, তারপর 28, তারপর 27 এরকম নয়। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কোথাও 9, কোথাও 6, কোথাও 5, এরকম করে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই রাস্তায় যেতে যেতে দেখুন এই যে রুদ্রাক্ষের মালা আর সব বিক্রি করছে। এই যে রুদ্রাক্ষ, যেটা আমরা স্বাভাবিক অবস্থায় এই যে গাছের মধ্যে দেখতে পাচ্ছি, এটা আগে দেখিনি এখানে
এখানেই দেখতে পেলাম। তারপরে জল নিয়ে যাওয়ার ক্যান বিক্রি হচ্ছে। তো ক্যানগুলো অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখে নেবেন যে ঠিকমতো আছে কি নেই, কেননা লিকেজ হওয়া ক্যান কিন্তু বিক্রি করছে এবং চড়া দামে বিক্রি করছে। এটাই হচ্ছে সবথেকে মানে আশ্চর্যের বিষয়। তো দেখুন এই যে কুম্ভ মেলা যেটা আছে, এই কুম্ভ 4 রকমের হয়ে থাকে: অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, কুম্ভ এবং মহাকুম্ভ। তো অর্ধকুম্ভ যেটা হয় সেটা কিন্তু প্রতি 3 বছর অন্তর অন্তর হয়। আর আপনার 6 বছর অন্তর অন্তর হয় অর্ধকুম্ভ হরিদ্বার এবং প্রয়াগরাজে, এবং 12 বছর অন্তর অন্তর হয় পূর্ণকুম্ভ, ঠিক আছে। যে আর প্রতি 12 বছর অর্থাৎ 144 বছর পর হয় মহাকুম্ভ, যেটা কিন্তু একমাত্র এই প্রয়াগরাজেই হয়ে থাকে। তো দেখুন এই কুম্ভ মেলা সম্পর্কে যে ইতিহাস আমাদের প্রচলিত আছে, সেই ইতিহাস সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদের বলতে চাই। যে পুরাণে আপনার কথা আছে যে আদিগুরু শঙ্করাচার্য, দেখুন এইভাবে আমরা এগোতে এগোতে কিন্তু চলে যাচ্ছি স্নানের উদ্দেশ্যে। আমরা 22 নম্বর সেক্টরে ঢোকার চেষ্টা করব। তো যেতে যেতে কয়েকটা ইতিহাস বলে দেখি। আদিগুরু শঙ্করাচার্য এর উদ্ভাবন করেন এই কুম্ভ মেলার, বুঝতে পেরেছেন তো। শ্রী বিষ্ণু দুর্বাসা মুনির তপস্যা তুষ্ট হয়ে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ফুল তাকে দান করেন, ঠিক আছে, মুনিকে দান করেন। দুর্বাসা সন্ন্যাসী জীবনে এর কোনো গুরুত্ব না থাকায় ইন্দ্রদেবকে উনি আবার সেই ফুলটি দান করেন। দেবতারা তখন আমোদ প্রমোদে ব্যস্ত থাকায় সেই ফুলের গুরুত্ব না বুঝে ঐরাবত বা হাতির মাথায় রেখে দেয়, এবং সে পায়ে করে সেই ফুল মারিয়ে দেওয়ায় ঋষি দুর্বাসা রেগে গিয়ে তাদেরকে মানে অভিশাপ দেন যে যে ক্ষমতায় তারা এই আমোদ প্রমোদ করছে তারা সেই ক্ষমতা হারাবে। তো দেখুন আমরা এই যে ঘাটে স্নানের এখানে চলে এসেছি, এবার আমরা এখানে স্নান করব। তো এই যে আপনার যে পাইপের যে বেড়াগুলো দেওয়া আছে, এই পাইপের বেড়াগুলোর বাইরের দিকে আপনারা যেতে পারবেন না, প্রশাসন থেকে এগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ এর বাইরের দিকে গেলে কিন্তু আপনাদের বিপদ আছে, তাই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার ইতিহাসটা বলি আপনাদের। দুর্বাসার অভিসারে দেবতারা শক্তি হারান এবং লক্ষ্মী দেবী পাতালে প্রবেশ করেন। দেবতা তাদের শক্তি হারিয়ে যাওয়ায় শক্তি ফিরে পাওয়ার জন্য বিষ্ণু পাতাল থেকে অমৃত তোলার পরামর্শ দেন, কিন্তু দেবতাদের যেহেতু ক্ষমতা ছিল না, তাই অসুরদের সাহায্য নিয়ে সেই অমৃত অর্ধেক অর্ধেক ভাগ করার উদ্দেশ্যে তারা এই মন্থন শুরু করেন, এবং এই মন্থনের সময় তারা আপনার শর্তে লাভ করেন। এবং যেই আপনার সমুদ্র মন্থন করে আপনার ওই যখন করা হয়, তখন ওই মান্দারা পর্বতকে দণ্ড এবং সর্ববাসুকী সর্পকে আপনার দড়ি হিসাবে ব্যবহার করে আপনার এই সমুদ্র মন্থন করা হয়। এবং সমুদ্র মন্থনের পরে ওই যে আপনার কুম্ভ, যে রত্ন কুম্ভ আপনার বেরিয়ে আসে, সেটা অসুররা যদি পেয়ে যায় তাহলে আপনার অমর হয়ে যাবে। তাই কী করে, ইন্দ্রপুত্র জয়ান্ত কুম্ভ নিয়ে যাওয়ার সময় অমৃতের কিছুটা অংশ প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িন এই 4টে জায়গায় পড়ে, এবং এই 4টে জায়গাতেই কিন্তু কুম্ভ স্নানের ব্যবস্থা করা হয়ে থাকে। তো দেখুন আমরা কুম্ভ স্নানের উদ্দেশ্যে যাচ্ছি। এবার কোন কোন নদীর তীরে, দেখুন আমার এটা পুত্র, এই পুত্র আপনার এই কুম্ভ স্নানের উদ্দেশ্যে এখানে কুম্ভ স্নান করবে, তাই সে এগিয়ে যাচ্ছে। ইউনেস্কো এই কুম্ভকে আপনার বিশ্বের সবথেকে বড় ধর্ম সমাগমের আখ্যা দিয়েছেন, ঠিক আছে, ইউনেস্কো। আর এই যে আপনার কুম্ভটা আছে, এটা কোথায় কোথায় দেখুন করা হয় দেখি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যেখানে এটা হচ্ছে যেখানে আমরা করতে এসেছি, এটা গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টে নদীর সঙ্গমস্থলে। আর কোথায় আছে, মহারাষ্ট্রের নাসিক, এটা কিন্তু আছে গোদাবরীর তীরে। আর কি আছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, এখানে শিপ্রা নদীর তীরে। আর আছে উত্তরপ্রদেশের হরিদ্বার, এটা হচ্ছে আপনার গঙ্গা নদীর তীরে। তো দেখুন এই 4টে জায়গাতে আপনার কুম্ভ হয়ে থাকে। তবে মহাকুম্ভ একমাত্র এই ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে হয়ে থাকে, বুঝতে পারছেন তো। তাহলে এটাই হচ্ছে এর ইতিহাস। এবং দেখুন আমরা এখানে এক এক করে এখানে স্নান করে নেব, এবং করার পরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার আমাদেরকে স্নান করার পরে হনুমানজির পুজো করতে হবে, এবং যেটার জন্য আমাদেরকে সেক্টর 9-এর মধ্য দিয়ে যেতে হবে। 3 নম্বর সেক্টর দিয়ে গেলে সামনে হতো, কিন্তু 3 নম্বর সেক্টর বন্ধ করে দেওয়া আছে, তাই 9 নম্বর সেক্টরের মধ্য দিয়ে গিয়ে আমরা হনুমানজির পুজো দেবো, না হয় কিন্তু এই স্নান পরিপূর্ণ হয় না। তো আর এই স্নানের সময় আপনারা 5টা ডুব দেওয়ার চেষ্টা করবেন, কেননা ফ্যামিলি ম্যানদের জন্য 5টা ডুবই দিতে হয়। আর স্নান করার সঙ্গে সঙ্গে জল এবং মাটি এই দুটো কিন্তু নিয়ে নেবেন। দেখুন আমি এই যে এই প্লাস্টিকে করে মাটিটা নেওয়ার চেষ্টা করছি, আর জলটা বোতলে করে নিচ্ছি। আর যে যে জারগুলো বিক্রি হচ্ছে, সেই জারগুলো কিন্তু ঠিকমতো কিনে নেবেন, তাহলে অত্যধিক দাম বলছে। 50 টাকার জিনিস 100 থেকে 150 টাকা পর্যন্ত দাম তারা বলছে। তো যাই হোক, আমাদের স্নান কমপ্লিট হলো। এরপর স্নান কমপ্লিট হওয়ার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, এবং আমাদের
যে পরবর্তী উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার হনুমানজির পুজো করা। তো দেখুন এই যে আপনার চেঞ্জিং রুমও দেওয়া আছে মহিলাদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে। আর চেষ্টা করবেন যে ঘাট থেকে দূরে থাকতে, ঘাট থেকে দূরে কোনো জায়গাতে জামা কাপড় চেঞ্জ করতে। আর এই দেখুন তিলক এঁকে দিচ্ছে, আপনারা এই তিলক নিতে পারেন, 10 টাকা জনপ্রতি হিসাবে তারা টাকা নিচ্ছে। তো এটা আপনার করলে আপনার ছবি টবি তুলতে সুবিধা হয়। যাই হোক, তো এটা আপনারা করতে পারেন। দেখুন এই যে প্রয়াগনগরী হচ্ছে এই প্রয়াগরাজ, হ্যাঁ, এই প্রয়াগরাজে প্রায় 50 কোটি ভক্তের সমাগম হবে এমনটাই আশা করছে প্রশাসন, এবং সেই অনুযায়ী তারা নিজেরা তৈরিও থেকেছে। পুরো রাস্তা লোহার পাত দিয়ে আপনার মানে কভার করেছে যাতে ধুলোবালি যাতে বেশি না হয়, ঠিক আছে। এবার যে ব্রিজগুলো করে দেওয়া হয়েছে সেই ব্রিজগুলো হচ্ছে তোমার ঘুন্টুর ব্রিজ বলছে। এই ব্রিজটাগুলোর কাজ কি আমি আপনাদের বলে রাখি, দেখুন আমরা যখন যদি অফ সময়ে প্রয়াগরাজে আসি তাহলে কিন্তু আমাদেরকে নৌকা করে ওই ত্রিবেণী সঙ্গমে যেতে হয়, যাতে এত এত যে ভক্তের সমাগম তারা যদি নৌকাতে করে যায় তাহলে কিন্তু সেটা সাফিসিয়েন্ট হবে না। তাই এই ঘুন্টুর ব্রিজগুলোকে উদ্ভাবন করা হয়েছে। এই ঘুন্টুর ব্রিজের মাধ্যমে আমরা কিন্তু ওই ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে পারছি। এটাই হচ্ছে আপনার সুবিধা। এই দেখুন আপনারা সাধুদের সঙ্গে ছবি তুলতে পারেন। এবার দেখুন আমরা এই 9 নম্বর সেক্টর দিয়ে ধীরে ধীরে আগে বাড়ছি, এবং 9 নম্বর সেক্টর দিয়ে আগে এগিয়ে গিয়ে আমরা কিন্তু হনুমানজির পুজো করব। তো দেখুন এই যে হনুমানজির যে গুরুত্ব সেটা কি, এখানে এই যে হনুমানজির দিকে যাবেন, এখানে কিন্তু আপনার হনুমানজি শায়িত অবস্থায় আছে। তার তো এখানে পৌরাণিক ব্যাখ্যা কি বলছে, শ্রীলঙ্কার রাবণ বধের পর হনুমানজি এখানে বিশ্রাম করেছিলেন, তাই এখানে হনুমানজি শায়িত অবস্থায় আছে। এখান থেকে হনুমানজির আপনার পুজো দেওয়ার পর প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারেন। আর দেখুন এখানে উটে চাপানো হচ্ছে, এই যে এইটা 9 নম্বর সেক্টর দিয়ে এসে এটা দেখতে পেলাম। আপনারাও চাইলে উটে সাওয়ারি করতে পারেন, এবং এখান থেকে ধীরে ধীরে আগের দিকে গেলে আরও অনেক কিছুই দেখতে পাবেন, প্রসাদ খাওয়ানো হচ্ছে। এবার দেখুন এই যে এই জায়গাতে এলে আপনাকে আসতে হবে, এবং এখান থেকে প্রথমে দেখুন হনুমানজি মন্দির ঢোকার আগে এই যে ডিজিটাল স্টুডিওটা আছে, এই ডিজিটাল কুম্ভ, হ্যাঁ, ডিজিটাল মহাকুম্ভ, এটার মজা কিন্তু আপনারা নিতে পারেন। এটা কিন্তু সত্যি খুব ভালো। তো 50 টাকা পার হেড বিনিময়ে, বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না। তো এখানে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। 50 টাকার বিনিময়ে এখানে যে আপনারা দেখতে পারেন সেটা কিন্তু সত্যি খুবই অভাবনীয়, এবং অনেক কিছুই এখানে কভার আপ করেছে। যে সমস্ত পৌরাণিক ব্যাখ্যার কথা আমি আপনাদের বলছি সেগুলো কিন্তু সবই আপনারা ভিতরে গিয়ে দেখতে পাবেন। এবং এখানে 2টো প্রেক্ষাগৃহ অর্থাৎ 2টো ভিডিও শো এর ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ধীরে ধীরে দেখুন আমরা ভিতর দিয়ে প্রবেশ করছি। দেখুন প্রথম যে শোটা সেটা এরকম, এই যে আপনার যে ঋষি মুনির যে গল্পটা বললাম সেই ঋষি মুনির গল্প অনুযায়ী দেখুন এই যে একটা শো ব্যবস্থা করা হয়েছে। আর যে কাটা কাটা দড়ির মতো যে অংশটা দেখছেন এটা কিন্তু হচ্ছে রাস্তা, অর্থাৎ ওই রাস্তার উপরে দড়ি দিয়ে কিন্তু এই শোটাকে করা হয়েছে। আর যেই শো বন্ধ হয়ে গেল এগুলোকে সরিয়ে দেওয়া হলো, এবং আমরা ওইটার ভিতরে প্রবেশ করে গেলাম। তো দেখুন এই যে শোটা করা হয়েছে, এটা দেখার পরে আমরা পরবর্তী স্টেজে চলে এলাম। এই দেখুন এখানে শিবের একটা বড় মূর্তি আছে, এবং পিছনে আছে ঐরাবত, যে ঐরাবতের কথা আমি আপনাদের বললাম। এই এবার দেখুন এটার পরে আমরা পরবর্তী প্রেক্ষাগৃহে পৌঁছে যাব। ওখানেও কিন্তু আপনার ওই যে মুনি ঋষিদের যে ইতিহাসের কথা, সেই ইতিহাসের কথা কিন্তু আপনার এখানে দেখানো হবে। দেখুন পুরাণে কথিত আছে যে রামচন্দ্র এবং সীতা মাতা পূর্ণ অর্জনের জন্য এই এই প্রয়াগরাজে এসেছিলেন। এই সময় তার ঋষি ভরদ্বাজের আশ্রমে এখানে তিনি রাত্রি স্থাপন করেন, রাত্রি যাপন করেন। সম্রাট অশোকের সময় থেকে প্রয়াগরাজের প্রসিদ্ধি লাভ করতে শুরু করে। এখানেই রাজা হর্ষবর্ধন তার সম্পদ বিতরণ করতেন। এক মহা তীর্থক্ষেত্র, ঠিক আছে। এই দেখুন এই যে ঐরাবত, যে ঐরাবতের কথা বলা হয়েছে, এখানে পিছন দিকে ঐরাবত, এবং সামনে দেখুন আপনার এই ডিজিটাল ইয়ের মাধ্যমে এই যে আপনার ঋষি মুনিদের যে গল্পের কথা আমি আপনাদের বললাম সেটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও আপনারা আগে যেতে যেতে যে বেনারসের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ ছবি এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, আর বিভিন্ন মুনি ঋষিদের যে ইতিহাস এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, আমরা দেখার পরে দেখুন চলে এলাম পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন, সেটা হচ্ছে আপনার হনুমান জির মন্দির। তো এখানে এসে অনেক লম্বা লাইন দিতে হয়। আর হনুমান মন্দিরের পাশেই আছে আপনার এই আকবর পোর্ট। এই দেখতে পাচ্ছেন এই পাশে যে দেওয়ালটা, এটা হচ্ছে আকবর পোর্ট। এই আকবর পোর্টের যে গর্তগুলো আছে সেখানে টিয়া পাখিরা বাসা করেছে। এই যে প্রত্যেকটা কোটরে কিন্তু এই টিয়া পাখিরা বাসা করে আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কীরকম ঢুকছে বেরোচ্ছে প্রত্যেকটা কোটরে
পাখিরা বাসা করে বসে আছে। আর এই লম্বা দীর্ঘ লাইন পার হয়ে দেখুন সাইডে যে এলইডি স্ক্রিনটা দেওয়া আছে, এই স্ক্রিনটা কিন্তু ওই গর্ভগৃহ থেকে দেখানো হচ্ছে। দেখুন হনুমানজি শায়িত অবস্থায় আছে, অর্থাৎ আপনারা ভিতরে যে স্বল্প জায়গা সেখানে যাতে দেখতে যেতে অসুবিধা হয় তার জন্যই কিন্তু বাইরে ওই এলইডি স্ক্রিনটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা ধীরে ধীরে ভিতরে গেলাম এবং হনুমানজির পুজো দেওয়ার পরে আমরা চলে যাব আকবর পোর্টের দিকে। আকবর পোর্টে গিয়ে আপনার ওখানে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে, যেমন কল্পবৃক্ষ, পাতাল মন্দির, আর তারপর সরস্বতী কূপ, এগুলো সবই আমাদেরকে দেখে নিতে হবে। দেখুন আমাদের যে একটা ইতিহাস, যে দেখুন যাই হোক এখানে আমাকে হনুমান মন্দিরটা দেখায়, যে ভিতরে যে হনুমানজির মন্দির, কত ভিড় আপনারা বুঝতে পারছেন। এখানে ঢুকে গেছি, বেরোতে পারবো কিনা সেটাই আমি ভাবতে পারছিলাম না, এত ভিড়, মানে লোকে গিজগিজ করছে। অর্থাৎ একে অপরের মন্দিরের কাছে তো যাওয়ার কথা, আপনার হনুমানজির কাছে যাওয়া তো দূরের কথা, ভিতরে ঢোকাটাই মুশকিল হয়ে গেছে। তো যাই হোক আমরা বেরিয়ে এলাম পুজো দিয়ে, পুজো দেওয়ার পর এখানে যে বেরিয়ে এলাম, এবার এখান থেকে আমরা চলে যাব আকবর পোর্টের দিকে। আকবর পোর্টে কিন্তু অনেক কিছুই দেখার আছে, যদিও এটা এখন ইন্ডিয়ান আর্মি দ্বারা সংরক্ষিত, খুব অল্প অংশই আপনার জনসাধারণের জন্য খোলা আছে। তো দেখুন এই যে আমরা লাইনের মধ্য দিয়ে যাচ্ছি, কত লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু আপনার শাহী স্নানের সময় নয়, তাই ভিড় কিছুটা হলেও কম আছে, এবং অন্যান্য সময় কিন্তু আপনার ভিড়টা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো যাই হোক দেখুন এই যে এখানে দেওয়া আছে পাতালপুরী মন্দির, কালভৈরব মন্দির কোন দিকে কী আছে সেখানে রুট মার্কটা দেওয়া আছে। এবার আমরা ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমি আপনাদের বলে রাখি যে এই আকবর পোর্ট দেখার সময় সব শেষে আপনারা কিন্তু ওই সরস্বতী কূপটা দেখতে যাবেন। তা না হলে কিন্তু আপনারা যদি একবার প্রথমেই সরস্বতী কূপের দিকে যান, আপনাদেরকে কিন্তু দ্বিতীয়বার ভিতরের দিকে আর আসার সুযোগ কিন্তু পাবেন না। ওখানে যে আর্মিরা আছে তারা কিন্তু আপনাকে আর আসতে দেবে না। তো যাই হোক আমি আপনাদের বলে রাখি, এই অনুযায়ী কিন্তু আপনারা দেখবেন। তো এবার দেখুন যে ধীরে ধীরে এখানে কিন্তু ভিতরে রেস্টুরেন্ট আছে, আপনার টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার সবেরই কিন্তু ব্যবস্থা আছে। দেখুন এখানে এলে এই দেখুন এই যে প্রথমে যে এইটা হচ্ছে আপনার ওই কল্পবৃক্ষ বা অক্ষয় বট, হ্যাঁ, এই অক্ষয় বটের গল্প আমরা পড়েছি রাম সীতার গল্পে। তো আপনার এই অক্ষয় বট, এটাই হলো অক্ষয় বট। এরপরে আছে পাতাল মন্দির। পাতাল মন্দির আপনারা দেখতে পাবেন, পাতালের মধ্যে কী হবে আপনার হনুমানজির মন্দির আছে, সেটা দেখতে পাবেন। আর যেতে যেতে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার আকবর পোর্ট। এখন বর্তমানে সংস্কারের কাজ চলছে, যে সাদা রঙটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে, এটা সংস্কারের জন্য এরকম হয়েছে, আর বাইরের অংশগুলো আস্তে আস্তে সংস্কার করা হচ্ছে। তো এই ভিতর দিয়ে আপনারা ঢুকে যাবেন, এবং ঢুকে যাওয়ার পর বাঁ দিকে হচ্ছে আপনার ওই পাতাল মন্দির, আর ডান দিকে হচ্ছে সরস্বতী কূপ। তো চলুন আমরা এই যে ডান দিকে রাস্তায় চলে এসেছি। এখানে আপনার ওই টিফিন আর এইসবের ব্যবস্থা ছিল, অর্থাৎ কিনে খেতে হবে, অর্থাৎ ওই আর্মিদের দ্বারা আর কি ক্যান্টিনের মতো ব্যাপার। এবার দেখুন এইখানে বিভিন্ন বীর যোদ্ধাদের ছবি এখানে দেওয়া হয়েছে, যেমন ভগৎ সিং, আরও যারা যারা আছে এদের ছবি এখানে দেওয়া হয়েছে। এবং এবার আমরা সরস্বতী কূপের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই সরস্বতী কূপ জিনিসটা কি আমি আপনাদের বলে রাখি। দেখুন আমরা যে ত্রিবেণী সঙ্গম বলছি, ত্রিবেণী মানে তিনটে নদী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে দুটো নদী দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার ওই গঙ্গা, একটা যমুনা, কিন্তু সরস্বতীর প্রবাহ আছে, কিন্তু সেটা অন্তর্হিত। আপনি যদি এই সরস্বতী কূপে আসেন তো এখানে কিন্তু সরস্বতীটাকে আপনারা দেখতে পাবেন। এই কূপ হচ্ছে তাই, এই কূপটার মধ্য দিয়ে আপনি সরস্বতী নদীকে দেখতে পাবেন, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে। ঠিক আছে। তো দেখুন তো এই যে আপনার ভিতরের দিকে যেই যাবেন আপনারা দেখতে পাবেন সরস্বতী আছে, আর সরস্বতীর সামনে একটা আপনার ওই কুয়োর মতো অংশ আছে, এবং সেটার ভিতরে আপনারা চোখ রাখলে দেখতে পাবেন যে ভিতরে আপনার ওই কূপ। এখানে দেখুন নৃত্য করছে সরস্বতীর সামনে, এই যে দেখুন এই যে সরস্বতীর মূর্তি, এবং তার সামনে দেখুন এই যে কূপটা আছে। এই কূপের মধ্যে দিয়ে দিয়ে যদি আপনি চোখ রাখেন তাহলে এই দেখুন জলের প্রবাহ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইটিকেই বলছে আপনার সরস্বতী কূপ বা সরস্বতী নদীর প্রবাহ। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক দেখুন আমাদের এটা দেখা শেষ হলো। এবার ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব, এবং আমাদেরকে পৌঁছাতে হবে এবার সেই আপনার ওই কানহাইয়া পার্কিংয়ে। বলে রাখি যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা দিয়েই কিন্তু ফিরবেন। আমি ভুল কাজ করে ফেলেছি, যার জন্য আমাকে সাফারও করতে হয়েছে। আমাকে দেখুন একটা বাইক ভাড়া পেয়েছিলাম, তাই দেখুন এই ব্রিজের উপর দিয়ে আমি কানহাইয়া পার্কিংয়ের দিকে যাওয়ার সুযোগ পেলাম। কিন্তু সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে আমি যখন এই দিকে চলে এসেছি, যে আমি এই সাইড থেকে গাড়ি ধরে চলে যাব,
যাব এবং কোনো কুল কিনারা করতে পারছি না, কেউ আমাকে ঠিকমতো বলতে পারছে না, তখন কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছিল। এবং জ্যামের মধ্যে কোনো গাড়িও পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা বাইক আমি পেয়েছি এবং বাইকের উপরে চেপেই কিন্তু আমরা ৩ জন কোনো রকমভাবে ওই আপনার ইয়ের কাছে চলে এলাম এবং ফিরতে ফিরতে প্রায় আমাদের সন্ধ্যা 7টা বেজে গেল। রাস্তায় এত জ্যাম যে কী বলবো আপনার। তো চেষ্টা করবেন যে রাস্তা দিয়ে আপনারা মেলার ভিতরে ঢুকছেন সেই রাস্তা দিয়েই কিন্তু আপনারা বেরোনোর চেষ্টা করবেন। কোনো রকমভাবে নতুনভাবে কিছু করতে গেলেই কিন্তু মানে অসুবিধায় পড়তে পারেন। ঠিক আছে? তো এইটুকুই বলে রাখলাম। তো দেখুন, আমাদের এই কুম্ভ স্নানে এসে যে 3টে মূল কাজ, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কুম্ভ স্নান, দ্বিতীয় হচ্ছে হনুমানজির পুজো, আর তৃতীয় হচ্ছে আকবর পোর্টের দর্শন এবং সরস্বতী কূপ দেখা। এসবই হলো এবং মোটামুটি সন্ধ্যে 7টার দিকে আমরা চলে এলাম কানাইয়া পার্কিংয়ে। এই হচ্ছে আমাদের বাস এবং এখানে খাওয়া দাওয়া করার পরে মোটামুটি 1টার দিকে আমাদের বাস এখান থেকে ছেড়ে দিল এবং আমাদের পরবর্তী গন্তব্য যেটা, সেটা হচ্ছে আপনার রাম মন্দির। তো যাই হোক, যাওয়ার পথে দেখুন এই জায়গাতে বাসটা দাঁড়িয়েছে। এটা হচ্ছে ইছুরি, ঠিক আছে? এই জায়গাটার নাম হচ্ছে ইছুরি। এই জায়গাতে আমরা দেখুন অনেকক্ষণ জ্যাম ছিল এবং এখানে আসতে আমাদের মোটামুটি সকাল 10টা বেজে গেল। তো এই ইছুরিতে নেমেই আমরা স্নান খাওয়া এসবের ব্যবস্থা করব এবং এটা অনেকটা আশ্রমের মতো। এখানে পুকুর আছে, পাম্প আছে। যাই হোক, এখানে ব্রেকফাস্ট এখনও পর্যন্ত করা হয়নি। ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু এবং ভাত খাওয়ার পরে আমরা উঠে যাব পরবর্তী আমাদের গন্তব্য, সেটা হচ্ছে রাম মন্দির। রাম মন্দির দেখুন 7টা আপনার মোটামুটি আপনার 10টা, রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। তো যাই হোক, সময় চেঞ্জ হয়, এখন কতটা আছে না আছে সেটা আমরা জানি না। এরকমের 7টা শুনেছিলাম, কিন্তু তার পরবর্তী সময়ে শুনলাম যে না 10টা। তো যাই হোক, দেখি কতটা যাওয়া যায়। এবার আপনার দেখুন, এখানে আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রথমে বিকাপুর পার্কিংয়ে, বাস পার্কিং। তার কারণ হচ্ছে সরাসরি আপনি কিন্তু রাম মন্দিরের ওখানে ঢুকতে পারবেন না। বিকাপুর বলে যে জায়গাটা, যে পার্কিংয়ের স্পটটা আছে, সেখান থেকে কিন্তু এক এক করে ছাড়া হচ্ছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ ওই বিকাপুর পার্কিংয়ে গিয়ে আপনাকে লাইন দিতে হবে এবং সেই এক এক করে বাস ছাড়বে, কতক্ষণ পরে আপনি লাইন পাবেন সেই অনুযায়ী আপনি যেতে পারবেন। তো দেখুন এই যে এই জায়গাটা, এই আপনার ইছুরি, এই ছুরিতে আমরা অনেকক্ষণ ধরে হল্ট করলাম। প্রায় সকাল 10টা থেকে আমাদের বেরোতে প্রায় দুপুর 1টা, দুপুর 1টায় আমরা এখান থেকে বাস ছাড়লাম। অতএব 1টার মধ্যে আমরা স্নান খাওয়া সবই কমপ্লিট করলাম এবং পরবর্তী হচ্ছে আমাদের বিকাপুর, ঠিক আছে? তো দেখুন এই যে পুকুরটা, যে পুকুরটার কথা আমি আপনাদের বলেছিলাম, এই পুকুরটাতে আপনারা স্নান টান করে নিতে পারেন বা পাম্পে জলেরও ব্যবস্থা আছে, সেখানেও করতে পারেন। আর এই যে বাথরুমের ব্যবস্থা আছে, এখানে বাথরুম করতে পারেন। এবার দেখুন দুপুর 1টা বেজে গেল, আমাদের বাস কিন্তু এবারে ছাড়বে বিকাপুর যাওয়ার উদ্দেশ্যে। তো বিকাপুরটা হচ্ছে রাম মন্দির থেকে 26 কিলোমিটার দূরে, ঠিক আছে? 26 কিলোমিটার দূরের এই জায়গাটা। এখানে থেকে আপনাকে এখানে একটা নতুন যে পার্কিংটা করা আছে, এখানে ছেড়ে দেওয়া হবে এবং তারপরে আপনি পরবর্তী ইয়েতে পৌঁছে যেতে পারবেন। তো দেখুন আমরা বিকাপুরে চলে এসেছি, আমাদের এখানে আসতে মোটামুটি 3টে বেজে গেল এবং দেখা যাক কতক্ষণে আমরা লাইন পাই। তো দেখুন এই যে এক এক করে বাসগুলো কিন্তু বেরোচ্ছে, এগুলো সবই কিন্তু পরপর লাইন দিয়ে আছে এবং এই যে লাইন দিয়ে থাকার কারণ হচ্ছে যে আপনার জ্যামকে রক্ষা করা। জ্যাম যেহেতু খুব বেশি, তাই আপনার জ্যামের হাত থেকে বাঁচার জন্য এটা আমরা কিন্তু মেন রাস্তাতে উঠছি, তাই এখান থেকে বাঁচার জন্যই কিন্তু পুলিশ প্রশাসন এই পার্কিংটাকে করেছে 26 কিলোমিটার দূরে। এইবার দেখুন এই যে আপনাদের বাসটা উঠছে, এই দেখুন মেন রাস্তা, ঠিক আছে? এই মেন রাস্তাতে ওঠার জন্যই কিন্তু পুলিশ মেন রাস্তাটাকে বন্ধ করছে এবং বাসগুলোকে এক এক করে কিন্তু ছাড়ছে, ঠিক আছে? তো আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা 3টের সময় এখানে এসেছিলাম এবং 3:17 নাগাদ কিন্তু আমরা এখানে আমরা অর্থাৎ লাইনে পেয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ 15 থেকে 20 মিনিট কিন্তু আমাদের এখানে দাঁড়াতে হলো। এবার দেখুন আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরের যে মোটামুটি এখন বিকাল 5টা বাজে। এই যে এইখানে এই পার্কিং স্পেসে নামিয়ে দিল এবং এখান থেকে আমাদেরকে যেতে হবে ওই সামনের যে বাইপাসটা আছে, ওইখানে সূর্য গেট, ওই সূর্য গেটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এইখান থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। তার মধ্যে আপনারা বড়জোর টোটো অটোতে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার যেতে পারবেন, বাকিটা আপনাদের হাঁটতে হবে। তো দেখুন এই যে সূর্য গেট, এই সূর্য গেট থেকে আপনারা টোটো করতে পারেন এবং টোটো আমাদের জনপ্রতি 20 টাকা নিয়ে কিন্তু মন্দির থেকে 1 কিলোমিটার দূরে আমাদের নামিয়ে দিল।
ঠিক আছে? তো এবার আমি এখানে কী কী দেখার আছে অযোধ্যাতে সেটা আমি আপনাদের বলে রাখি। অযোধ্যায় যেটা দেখার সেটা হচ্ছে রাম মন্দির, দ্বিতীয় হচ্ছে হনুমানগড়ি, তো অর্থাৎ যেখান থেকে হনুমানজি রামকে রক্ষা করতেন। আর ৩ নাম্বার হচ্ছে আপনার কনক ভবন, ৪ নাম্বার হচ্ছে দশরথ ভবন, আর সরযূ নদী। তো সরযূ নদী তো আর দেখতে পারবো না, কেন সময় তো অনেক হয়ে গেল। তো এখন আমাদের সাধারণত যে দুটো প্রধান আকর্ষণ সেটা হচ্ছে রাম মন্দির এবং হনুমানগড়ি, এই দুটো আমরা দেখার চেষ্টা করব। তো দেখুন এই সরাসরি চলে এলাম, সরাসরি এই যে এই মোড়টা থেকে আপনাদেরকে ডান দিকে বাঁকতে হবে এবং সরাসরি দেখুন হনুমান মন্দির এবং রাম মন্দিরের দূরত্ব হচ্ছে 300 মিটার, কিন্তু সেটা ফাঁকা সময়ে এলে। আর এই সময়ে দেখুন কীভাবে ব্যারিকেড দিয়ে রাস্তাগুলোকে ঘুরিয়েছে, যে আপনাকে অনেকটা ঘুরতে হচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন এটাই হচ্ছে হনুমানগড়ি, কিন্তু সরাসরি আপনি হনুমানগড়ির দিকে যেতে পারবেন না, মাঝে মাঝে পুলিশ দিয়ে দিয়েছে, আপনি কিন্তু ব্যারিকেডও টপকাতে পারবেন না, এমন করে আপনার এগুলো করা হয়েছে। তো যাই হোক, দেখুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং প্রথমে রাম মন্দির দেখব, রাম মন্দির দেখার পরে আমরা হনুমানগড়ি দেখব এবং হনুমানগড়ি দেখার পরে যদি অন্যান্য মন্দিরগুলো দেখার সময় থাকে তাহলে দেখব, আর না হয় আমাদেরকে ওই পার্কিংয়ে অর্থাৎ সূর্য গেটের দিকে চলে যেতে হবে। তো দেখুন এই যে প্রথমে আপনার এই জায়গাতে এসেছি, এই জায়গাতে আপনার প্রথমে আপনার চেকিং হবে, এই যে ভিতরের দিকে যখন যাবেন তখন আপনার চেকিং হবে এবং এটার পরে আপনি ভিতরে যেতে পাবেন। ভিতরে গিয়ে সর্বপ্রথম আপনাদেরকে চটিগুলো রাখতে হবে, চটি জুতো যাই আছে, এবং চটি জুতো রাখার পরে আপনাদেরকে ব্যাগ জমা দিতে হবে। বলে রাখি, ব্যাগের মধ্যে আপনারা আপনাদের মোবাইল ফোনগুলো রেখে দিতে পারেন, আলাদা করে মোবাইল ফোন রাখার দরকার নেই, ওই ব্যাগের মধ্যে রেখেই জমা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো যাই হোক, দেখুন আমরা এই জায়গাতে এসেছি এবং এখানে প্রথমে আপনার এই জায়গাতে জুতোগুলো জুতো জমা দেওয়ার পরে আমরা আমাদের ব্যাগগুলো জমা করলাম এবং ব্যাগ জমা করার পরে আমরা ধীরে ধীরে কিন্তু এই দেখুন জুতো রাখার জায়গা, জুতো রাখার জায়গা যে কাউন্টারে রাখছেন তার পিছনের দিকে আপনারা কিন্তু পাবেন। আপনি যে কাউন্টারে ধরুন পূর্ব দিকে রাখছেন, তো আপনাকে টোকেন দিয়ে সেই টোকেন নিয়ে কিন্তু আপনি পূর্ব দিকে আসবেন না, তার পশ্চিম দিকে যে কাউন্টার আছে সেখানে দেবেন, তাহলে আপনাকে জুতোগুলো দেওয়া হবে। অর্থাৎ দুটো কাউন্টার কিন্তু আলাদা, রিসিভ আর জমা নেওয়া, দুটো জমা এবং নেওয়া এবং দেওয়া দুটো কিন্তু আলাদা কাউন্টার। আর এই যে বিল্ডিংটা আছে এর নিচে কিন্তু আপনার ব্যাগ জমা নেওয়া হচ্ছে। লেডিস জেন্টস দুটো লাইন আলাদা, অতএব যদি কোনো লেডিস থাকে তাহলে নিয়ে যাবেন, কাজটা তাড়াতাড়ি হবে। এবার দেখুন আমরা এগোতে থাকলাম এবং এগোতে এগোতে প্রথমেই ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নয়, কিন্তু অনেকে ক্যামেরা নিয়ে প্রবেশ করে ফেলেছে আমরা দেখলাম। তো এই দেখুন একজনকে বলে আমরা কিন্তু ভিতরে ছবি তুলিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বললাম। দেখতে পাচ্ছেন রাম মন্দিরের ভিতরে এখনও পর্যন্ত দিন রাত কাজ চলছে এবং এই যে কাজ, এই কাজ কতদিন যে চলবে সেটাও আমরা জানি না। আর দিন রাত ধরুন এখনও পর্যন্ত কাজ চলছে, কিন্তু মন্দির উদ্ভাবন হয়ে গেছে, এখনও পর্যন্ত কাজ চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, রামলালার দর্শন আমরা পেলাম এবং খুবই ভালো লাগলো, জীবন ধন্য হয়ে গেল। আমরা রামলালার দর্শনে যে সব জয় শ্রীরাম বলে নারা দিচ্ছে। এবারে কিন্তু আমরা দেখুন চলে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে যেতে হবে সূর্য গেট, এরপরে আমাদের যেতে হবে হনুমানগড়ি। এবং হনুমানগড়ি আমি বলে রাখি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আপনারা দেখুন এখানে আমরা জুতো নিয়ে নিলাম, জুতো নেওয়ার পরে ব্যাগ নিয়ে প্রথমে ব্যাগটা নিয়ে নেবেন, কারণ ব্যাগের লাইনটা আগেই আছে এবং যে রিসিপ্টটা দিয়েছে সেই রিসিপ্টেই কিন্তু কাউন্টার নাম্বার দেওয়া আছে যেখান থেকে আপনারা ব্যাগটা পাবেন। এবং তারপরে জুতো নেওয়ার পরে এই গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। দেখুন এখানে দেওয়া আছে বাঁ দিকে আপনাকে জুতো নিতে হবে, তারপর আবার এই দিকে ফিরে এসে আপনাকে ডান দিকে বেরোতে হবে, ঠিক আছে? তো এই দেখুন এবারে আমরা চলে যাব পরবর্তী গন্তব্য হনুমানগড়ির দিকে। হনুমানগড়ির আগে যদি কোনো মন্দির আপনারা দেখতে পান তো সেটা দেখে নেবেন, অর্থাৎ কনক ভবন বা আপনার দশরথ মহল যাই দেখতে পান সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এই দেখুন হনুমানগড়ি চলে এসেছি এবং এখান থেকে 2.5 কিলোমিটার দূরে আছে আমার লতা মঙ্গেশকর চক আর সরযূ নদী। এই সরযূ নদীতে শ্রীরামচন্দ্র স্নান করতে যেতেন। তো আমরা দেখুন হনুমানগড়ির মধ্যে চলে এসেছি। এই মন্দির প্রায় রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে, তো সময় আছে, আপনারা চাইলে এখানে সময় নিয়ে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরাও এখানে পুজো দিতাম। তো আপনি রাম মন্দিরে কিন্তু কোনো পুজো দিতে পারবেন না, ওখানে কিন্তু কোনো রকম প্রসাদ নিয়ে ভিতরে ঢোকা কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ আপনার দেবপ্রয়াগে হোক বা এই রাম মন্দির হোক, এখানে পুজো কিন্তু আপনাকে হনুমানজিকেই দিতে হবে, ঠিক আছে? ওখানে যেমন স্নানের পরে হনুমানজিকে পুজো দিতে হয়, এখানেও তেমনই আপনার ইয়ের পরে আপনার ইয়েতেই কিন্তু দিতে হয়, এই হনুমানজির কাছেই কিন্তু পুজোটা দিতে হয়। তো যাই হোক, এই দেখুন হনুমানজির ছবি এবং এটার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হনুমানজির পুজো দেওয়ার পরে
হনুমানজির এই যে ভিতরের যে মন্দিরটা দেখছেন, এই ভিতরে কিন্তু লঙ্কা থেকে আনা একটা সোনার একটা কাঠ আছে, যেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন ভিতরে গিয়ে, যেটা কিন্তু আমি কিন্তু দেখার সুযোগ পাইনি, কিন্তু জানলাম যে আপনার আছে। ঠিক আছে, এরপর দেখুন ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের সূর্য গেট। কেননা এই রাতের বেলাতে আমরা টোটো অটো কতটা পাবো সেটা আমরা জানি না। তো যাই হোক, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর ভিড় এখনও পর্যন্ত অত্যধিক বেশি। তো ভিড়ের জন্য আমাদের মানে দেখুন এই যে রাত্রি 12টা, চারিদিকে লাইট জ্বলছে এবং আমরা সরাসরি এগিয়ে যাচ্ছি এবং সরাসরি এই যে তো আপনার লাইট জ্বলার অবস্থায় দেখুন আমরা সূর্য মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এবং দেখুন আমরা আমাদের জার্নি শুরু করলাম। পরবর্তী আমাদেরকে এবারে বেনারস হয়ে আমাদের বাড়ি ফেরার পালা। ঠিক আছে, তো দেখুন আমাদের যাই হোক শেষ হলো। এরপরে আপনার 8 ফেব্রুয়ারি বেনারসের এই জায়গাতে, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাতে আমাদের বাস হল্ট করে কিছুক্ষণ স্নান খাওয়া এইসবের জন্য। এবং এখানে দেখুন এই যে এখানে কুস্তিগিরের আপনার কাজ চলছে। এখানে দেখুন সিমেন্টের সমস্ত জিনিস, এই যে গদা টদা সব আছে। এখানে যথেষ্ট শরীর চর্চা হয়ে থাকে। এবং এখানে আরেকটা প্রাণী দেখতে পেলাম, সেটা হচ্ছে খচ্চর। ঠিক আছে, যেটা নতুন প্রাণী একটা আমি আপনাদের দেখাবো। এই দেখুন ভিতরে আপনার বালি টালি আছে, যে গদা টদা আছে, এখানে কুস্তি টুস্তি করা হয়ে থাকে। তো দেখুন এটার পরে আপনার এই যে এটার ভিতরে দিয়ে আপনারা এই যে একটা মন্দিরও আছে, এখানে হনুমান মন্দির, এবং এটা একটা মন্দির, এই যে ধাগা টাগা সব বাঁধা আছে। তো এখানে আমাদের বাস দাঁড়ালো এবং এখানে স্নান খাওয়ার পরে আমরা পরবর্তী এবার আমরা পৌঁছে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। মনে হচ্ছে যে আজকেই, অর্থাৎ আজকে তো 8 তারিখ, 8 তারিখে আমরা খাওয়া দাওয়ার পরে মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে বাস ছাড়ার একটা ইচ্ছা আছে। যদি 8টা সাড়ে 8টার মধ্যে ছাড়া হয় তাহলে আপনার 9 তারিখে আমরা মোটামুটি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু 9 তারিখে যদি না হয় তাহলে 10 তারিখে আমরা পৌঁছাবো, এমনটাই কথা হচ্ছে। দেখুন এই যে খচ্চর প্রাণীটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। এই যে অনেকটা হরিণের মতো, কিন্তু শিং নেই, অনেক বড়, অনেকটা বড় আর কি। আমি প্রথমে ভাবলাম কী প্রাণী, আগে তো কোনো দিন দেখিনি। ঘোড়াও নয়, দেখতে পাচ্ছেন, এই দেখুন। তবে উত্তরপ্রদেশ অনেকটাই এবার দেখুন আমরা এই যে গঙ্গা তীরে এলাম স্নান করতে। এখানে থেকে গঙ্গা খুবই সামনে, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে গঙ্গার পাড়। তো এখানে স্নান করার পরে আমরা দেখুন চলে এলাম এই জায়গাতে। এখানে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছি। আজকে আপনার 9 তারিখ, 9 তারিখ হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনার এই যে একটা ধাবা, এই যে ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়ালাম, এই যে রাজস্থান ধাবা। আমরা এখন আছি বিহারের মধ্যে, বিহার বিহারের মধ্যে আছি এবং বিহারের পরে আমাদের ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডের পরে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো রাস্তায় কিন্তু জ্যাম অত্যধিক বেশি, অর্থাৎ আমরা যে জার্নি করছি তার অনেকটা সময় কিন্তু জ্যামের মধ্যে দিয়েই কেটে যাচ্ছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট, তারপর প্রাতঃক্রিয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এরপরে দেখুন পরবর্তী হল্ট হলো আমাদের এই গয়া জেলাতে, অর্থাৎ আমাদের যে বিহারের যে গয়া, সেই গয়াতে এই আপনার ধাবাতে দাঁড়ালাম এবং এখানে আপনার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। তো এতটাই, আমরা বাড়িতে পৌঁছালাম 10 তারিখ সকাল 6টা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।